Hello, boys. Welcome to English First Paper class. Take warm greetings from your teacher. I hope all of you are doing well. Today, we are going to discuss Unit 11, and this unit is about Tours and Travels, Lesson 2, Arriving in the Orient. This lesson is about an excerpt taken from George Orwell's Burmese Days, which was published in 1934. The excerpt gives a description of a young English woman, Elizabeth by name. She traveled to Burma, now which is known as Myanmar, by a ship. On summer frocks, she spent £30 and sailed on the ship. She got some idea about India from other passengers' conversation. She had even learned a few Hindustani phrases. She had hoped to have much enjoyment there in India. It seemed to her that the way of people lived in India was almost as nice as being rich. স্নেহের ছাত্ররা সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে থাকছো। আজকে যে লেসনটি আমরা পড়তে যাচ্ছি এটি জর্জ অরওয়েলের বার্মিজ ডেইজ, যেটি 1934 সালে প্রকাশিত হয়েছিল। এটিতে সংকলন করা হয়েছে। এই লেসনটি এলিজাবেথ নামক অল্প বয়স্ক এক ইংরেজ নারীকে নিয়ে লেখা হয়েছে। সে একটি জাহাজে করে বার্মায়, বর্তমানে যেটি মিয়ানমার নামে পরিচিত, বার্মাতে ভ্রমণ করে। সে গ্রীষ্মকালে পরার উপযুক্ত পোশাকের জন্য 30 পাউন্ড ব্যয় করে এবং জাহাজে উঠে পড়ে। অন্য যাত্রীদের আলাপচারিতা থেকে ইন্ডিয়ার প্রতি তার একটি গভীর অনুভূতি জন্মেছিল। এছাড়াও সে কিছু হিন্দুস্তানি শব্দগুচ্ছ, আমরা বলবো হিন্দুস্তানি ফ্রেজেস, শিখেছিল। সে ইন্ডিয়াতে গিয়ে অনেক আনন্দ করবে বলে পরিকল্পনা করেছিল। সে ভেবেছিল ইন্ডিয়ায় বসবাসকারী সব মানুষই খুব আড়ম্বরপূর্ণ জীবনযাপন করে। So dear boys, before going to the text, let's see the preview of this lesson. আমরা আমাদের আলোচনায় যাওয়ার আগে যে প্রিভিউটি তোমরা তোমাদের বইতে দেখতে পাচ্ছ, তুমি যদি ইউনিট 11 খোলো এবং সেখানে লেসন 2তে যাও, সেখানে প্রথমেই পাবে অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্ট এবং এখানে একটি প্রিভিউ দেওয়া আছে। এটি যদি আমরা দেখি তাহলে আমরা এটি আগে পড়ে ফেলতে চাই। During the colonial era, 1757-1947, the English came to India in great numbers in search of fortune. তাহলে এই যে ঔপনিবেশিক আমল বলতে বোঝানো হচ্ছে 1757 থেকে 1947 সাল পর্যন্ত এই সময়টাকে বোঝানো হচ্ছে। ঔপনিবেশিক আমল বলতে 1757 থেকে 1947 এই সময়টাকে বোঝানো হচ্ছে। তাহলে ঔপনিবেশিক আমলে 1957 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত ইংরেজরা দলে দলে ভারতে এসেছিল ভাগ্যের সন্ধানে ইংরেজরা দলে দলে ভারতে এসেছিল। অনেক many young women in quest of husbands also traveled to India. অনেক যুবতী মেয়েও স্বামী খুঁজবার জন্য ভারত পর্যন্ত ভ্রমণ করেছিল। George Orwell, who was born in 1903 and died in 1950, spent a part of his early life in Burma, now which is known as Myanmar, an English colony, serving as a police officer. তাহলে যার কথা আমরা বলছি জর্জ অরওয়েল, যিনি এই পাঠটি বা এই লেসনটি লিখেছেন, তিনি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তৎকালীন ইংরেজ উপনিবেশ বার্মাতে, বর্তমানে যেটি মিয়ানমার নামে পরিচিত, তার প্রাথমিক জীবন কাটিয়েছিল। জর্জ অরওয়েল জন্মগ্রহণ করেন 1903 সালে এবং মৃত্যুবরণ করেন 1950 সালে। Okay. In the following extract taken from his Burmese Days 1934, we get the picture of the journey of a young English woman, Elizabeth, across the sea by ship and her arrival in Burma. তাহলে এই যে অংশটি বা যে পাঠটি আজকে আমরা পড়তে যাচ্ছি, যেটি নেওয়া হয়েছে জর্জ অরওয়েলের লেখা বার্মিজ ডেইজ,
যেটি 1934 সালে প্রকাশিত হয়েছিল। এটিতে আমরা দেখতে পাই এলিজাবেথ নামক একজন ইংরেজ রমণীর ভ্রমণের চিত্র এবং বার্মায় পৌঁছবার একটা চিত্র আমরা এখানে দেখতে পাই। শি হ্যাজ আ টিপিক্যাল কলোনিয়াল মাইন্ডসেট। তাহলে তার যে মানসিকতা, এটি ঔপনিবেশিক মানসিকতা আমরা দেখতে পাই। অ্যান্ড ফ্যান্টাসাইজেস আ গ্লোরিয়াস লাইফ ইন ইন্ডিয়া। এবং তিনি ভারতে উজ্জ্বল জীবনযাপনের স্বপ্ন দেখেন। Her attitude to the colony is also characteristic of the colonizer's psyche. এবং তার যে মানসিকতা, এটিতে আমরা দেখতে পাই একটা বৈশিষ্ট্য দেখতে পাই। বৈশিষ্ট্যটা কেমন? ওই যে ঔপনিবেশিক মানসিকতার যে মানুষ, তাদের একটা চিত্র আমরা দেখতে পাই তার মানসিকতাতে। That liked the land and the landscape but was dismissive of the people. যে ধরনের মানুষরা এই দেশের বা ভারতের মাটি এবং ভারতের যে ল্যান্ডস্কেপ বা প্রকৃতিকে পছন্দ করেছিল, কিন্তু জনগণকে একদমই পছন্দ করতে পারেননি এবং তাদেরকে নেতিভ বলে সম্বোধন করত, তুচ্ছ-তাচ্ছিল্য করত। এই ধরনের একটা টিপিক্যাল মাইন্ডসেট আমরা দেখতে পাই। তাহলে ঔপনিবেশিক মানসিকতা বলতে আমরা কি বুঝি, বা কলোনিয়াল মাইন্ডসেট বলতে আমরা কি বুঝি? আসলে কলোনি বলতে আমরা বুঝি যখন অন্য একটা দেশের মানুষ এসে অন্য আরেকটা দেশের যে ভূমি, এটিকে প্রথমত দখল করার চেষ্টা করে। দখল করার পরে এখানকার যে মানুষ, তাদেরকে শাসন করার চেষ্টা করে, তাদেরকে চালানোর চেষ্টা করে এবং তাদেরকে নিজেদের যে কৃষ্টি কালচার এবং ভাষা, এটি শিখানোর চেষ্টা করে, তাদের মতো করে ফেলার চেষ্টা করে। এটিকে বলা হয় ঔপনিবেশিক মানসিকতা। প্রথমত ইংরেজরা এসে ভারতীয়দের জায়গাতে তাদের একটা কলোনি বা বসতি স্থাপন করে। এরপরে তারা তাদের যে কৃষ্টি কালচার বা তাদের যে ল্যাঙ্গুয়েজ, এটির দ্বারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে। তাহলে এটিই আমরা দেখতে পাই হচ্ছে, এটিকে আমরা বলছি ঔপনিবেশিক মানসিকতা। আর যখন তারা একটার পর একটা সাম্রাজ্য দখল করতে থাকে এবং বাড়িয়ে ফেলতে থাকে নিজেদের অংশগুলি, এটিকে আমরা বলি সাম্রাজ্যবাদ, হ্যাঁ, বা সাম্রাজ্যটা বাড়িয়ে ফেলার বা দখল করার মানসিকতা। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো কলোনিয়াল মানসিকতা বা কলোনিয়াল মাইন্ডসেট বা ঔপনিবেশিক মানসিকতাটা ঠিক কোনটাকে আমরা বলছি। আমি আগেই বলেছি, প্রথমত একটি দেশ থেকে অন্য একটা দেশে এসে বসতি স্থাপন করবে এবং সেই দেশের মানুষকে শাসন করার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে তাদের কৃষ্টি, সংস্কৃতি, ল্যাঙ্গুয়েজ, এটি ওই দেশের মানুষের যে খেটে খাওয়া মানুষ, এটির দ্বারা তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবে। ওকে, সো ডিয়ার বয়েজ, নাও লেটস মুভ টু দ্য টেক্সট। তাহলে আমরা টেক্সটে চলে যাচ্ছি। Elizabeth spent 30 pounds on summer frocks and set sail immediately. এলিজাবেথ গ্রীষ্মের ফ্রক বানানোর জন্য 30 পাউন্ড খরচ করলেন এবং শিগগির নৌপথে যাত্রা শুরু করলেন। The ship, heralded by rolling porpoises, plowed across the Mediterranean বলতে ভূমধ্যসাগর, and down the canal into a sea staring, enamel-like blue, then out into the green wastes of the Indian Ocean, where flocks of flying fish skimmed in terror from approaching hull. আচ্ছা, এটির মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? এই যে সাঁতরে চলা ডলফিন, দেখো পরপয়েজেস, সাঁতরে চলা ডলফিনের পথ নির্দেশনায় জাহাজটি যেন ভূমধ্যসাগরে পাড়ি দিল এবং খাল হয়ে এনামেলের মতো নীল রঙের নজর কাড়া সমুদ্রে এসে পৌঁছল। তারপর ভারত সাগরের সবুজ অঞ্চলে এসে উপস্থিত হলো। ওকে, দেখো ইন্ডিয়ান ওশান, where flocks of flying fish skipped in terror and approaching hull, যেখানে আগমনরত জাহাজের ভয়ে উড়ুক্কু মাছের দল সরে পড়ল। আচ্ছা, এইটুকুর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? এটা একটা সুন্দর একটা বর্ণনা দেয়া আছে তোমার এই যে জাহাজ ভ্রমণ করার সময় যে
দৃশ্যটা তার চোখে পড়ে, এলিজাবেথের চোখে পড়ে, এটির এক সুন্দর একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে। প্রথমত কি বলা হচ্ছে দেখো, এই যে জাহাজটা চলছে কিভাবে, সাঁতরে চলা ডলফিনের পথ নির্দেশনায় কোথায় প্রবেশ করে, ভূমধ্যসাগর পাড়ি দেয়। হ্যাঁ, সাঁতরে চলা ডলফিনের পথ নির্দেশনায় যেন ভূমধ্যসাগর পাড়ি দেয় এবং একটা খাল হয়ে এনামেলের মতো নীল রঙের নজর কাড়া সমুদ্রে এসে পৌঁছায়। হ্যাঁ, এবং সেটা তারপরই ভারত সাগরে প্রবেশ করে। আচ্ছা, তাহলে এই যে ভারত সাগরের যে পানিটা, এটা কেমন রং, কোন রঙের, সবুজ রঙের। হ্যাঁ, এবং সেখানে এই যে আগমনরত জাহাজের ভয়ে উড়ে চলা মাছগুলো কি করতে থাকে, সাঁতরে সাঁতরে সরে পড়তে থাকে। At night the waters were uh, phosphorescent. হ্যাঁ, the waters were phosphorescent. Phosphorescent বলতে এখানে বোঝাচ্ছে জল জল করা। হ্যাঁ, phosphorescent জল করা। And the wash of the bow was like a moving arrowhead of green fire. এলিজাবেথ লাভড দ্য লাইফ অফ বোর্ড শেপ। তাহলে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে এই যে রাতের বেলা আরো সুন্দর দৃশ্য দেখা যায়। কেমন সুন্দর দৃশ্য দেখা যায়, রাতের বেলা এই যে পানি বা জলরাশি এটি জল জল করতে থাকে, দেখো, ফসফোরেন্ট। And the wash of the bow was like moving arrowhead of green fire. এমন দেখা যায় যেন জাহাজের এই যে অগ্রভাগের যে এচালন ছিল সবুজ আগুনের ছুটন্ত তীরের মাথার মতো। এলিজাবেথ জাহাজে ভ্রমণ করতে খুব ভালোবাসতেন। ঠিক আছে, বা এলিজাবেথ এই যে জাহাজে ভ্রমণটা তার খুবই ভালো লেগেছিল। আচ্ছা, she was going to love India, she knew. তিনি জানতেন তিনি ভারতকে খুবই পছন্দ করতে যাচ্ছেন বা ভালোবাসতে যাচ্ছেন। She had formed quite a picture of India from the other passengers' conversation. অন্য যাত্রীদের সাধারণ কথাবার্তা থেকে তিনি ভারতের একটা চিত্র গঠন করে ফেলেছেন। তাহলে একজন মানুষ যখন ভ্রমণ করে, অজানার দিকে যাত্রা করে, তখন সে অজানার প্রতি তার একটা ভালোবাসা জাগ্রত হয় এবং মনে মনে কল্পনা করে আমি যেখানে যাচ্ছি সেটি চিত্রটা কেমন হতে পারে। তাহলে এলিজাবেথও সেরকম কল্পনা করতে থাকে। কিভাবে কল্পনা করতে থাকে, অন্য যে যাত্রীরা ছিল সেই যাত্রীদের কনভারসেশন থেকে সে ইন্ডিয়ার একটা সুন্দর চিত্র মনের মধ্যে অঙ্কন করে ফেলে। She had even learned some of the more necessary Hindustani phrases such as idhar aao, জলদি, সাহিব লোক, etc. তাহলে কিছু আহ আহ, কিছু হিন্দুস্তানি শব্দ তাহলে এলিজাবেথ শিখে ফেলেছিল। হ্যাঁ, তাহলে কি শব্দ, যেমন ইধার আও, জলদি, সাহিব লোক, এইসব শব্দের মতো অধিক প্রয়োজনীয় হিন্দুস্তানি কিছু শব্দ সে শিখে এসেছিল। ওকে, in anticipation, she tasted the agreeable atmosphere of clubs with pankhas flapping and barefooted white turban boys relevantly salaaming, and moidans where bronze Englishmen with little clipped moustaches galloped to and fro, wagging polo balls. It was almost as nice as being rich, the way people lived in India. তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে আসার আগে, হ্যাঁ, একটা অনুমান থেকে তিনি ক্লাবের গ্রহণযোগ্য পরিবেশের স্বাদ নিয়ে এসেছিলেন। হ্যাঁ, একটা ইন্ডিয়ান মানে এখানে আসার আগে সে তার আগের অনুমান থেকে তিনি ক্লাবের যে গ্রহণযোগ্য পরিবেশের স্বাদ নিয়ে এখানে এসেছিলেন। দেখো, in anticipation she tasted the agreeable atmosphere of clubs with pankhas flapping and barefooted. তাহলে এই যে টেস্ট, সেই টেস্টটা কেমন ছিল, যেখানে পাখা দুলে এবং সাদা পাগড়ি পরিহিত নগ্নপদী ছেলেরা সশ্রদ্ধ সালাম জানায়। দেখো, উইথ পাংখাস ফ্ল্যাপিং অ্যান্ড বেয়ার ফুটেড, খালি পায়ে, হ্যাঁ, হোয়াইট টার্বান বয়েজ,
হ্যাঁ, মাথার মধ্যে সাদা পাগড়ি পরিহিত ছেলেরা রিলেভেন্টলি সালামিং, তারা কি করতে থাকে, সশ্রদ্ধ সালাম জানায়। অ্যান্ড ময়দানস where bronze Englishmen with little clipped mustaches galloped to and fro। আচ্ছা, এবং এই যে মাঠে খাটো করে কাটা গোঁফ বিশিষ্ট ব্রোঞ্জ ইংরেজরা যত্রতত্র ছুটে বেড়ায়, টু অ্যান্ড ফ্রো, এখানে সেখানে। ওয়েকিং পলো বলস, হ্যাঁ, পলো বলে আঘাত করে তারা এখানে সেখানে ছুটে বেড়ায়। ইট ওয়াজ অলমোস্ট অ্যাজ নাইস অ্যাজ বিং রিচ দ্য ওয়ে পিপল লিভড ইন ইন্ডিয়া। এবং এটাই উচ্চবিত্তের জীবন, এভাবেই ভারতের মানুষের জীবন চলে। তাহলে এইটা কে ভাবতে থাকে, এলিজাবেথ ভাবতে থাকে, মনের মধ্যে একটা চিত্র কল্পনা করতে থাকে। তাহলে এই জায়গাটায় আমরা একটু দেখি তার কল্পনাটা কেমন। তার কল্পনা হচ্ছে যেমন সে একটা মানে টেস্ট নিয়ে ফেলেছে। কেমন টেস্ট নিয়ে ফেলেছে, যে পাখা দিয়ে একজন খালি পায়ে মাথার মধ্যে সাদা পাগড়ি পরিহিত মানুষ বাতাস করছে, বাতাস করছে, এবং হচ্ছে তারা কি করছে, সালাম ঠুকছে। হ্যাঁ, এটা কি ধরনের একটা মানসিকতা, যে নিজেকে একটা অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া, রাজকীয় মানসিকতায় নিয়ে যাওয়া, যে অন্য একজন মানুষ তাকে দেখে অকারণে সালাম ঠুকছে। এবং ময়দানে যে হচ্ছে তোমার যারা ইংরেজরা তারা পলো বল খেলে, এদিক সেদিকে পলো বলে আঘাত করার পরে এদিকে সেদিকে দৌড় দিয়ে তারা খেলতে থাকে। হ্যাঁ, ইট ওয়াজ অলমোস্ট অ্যাজ নাইস অ্যাজ বিং রিচ দ্য ওয়ে পিপল লিভড ইন ইন্ডিয়া। এবং সে এটাই ভাবতে থাকে যে ইন্ডিয়াতে যারা বাস করে তাদের জীবনটা উচ্চবিত্তের জীবন, এবং এভাবেই ভারতে মানুষের জীবন চলে যায়। আর ভারতে কোনো গরিব মানুষ নাই, এটা তার হচ্ছে একান্ত কল্পনা ছিল। আচ্ছা, আচ্ছা, দে সেলড ইনটু কলম্বো থ্রু গ্রিন গ্লাসি ওয়াটার্স। তারা আচ্ছা, তার গ্রিন গ্লাসি ওয়াটার্স, সবুজ, হ্যাঁ, সবুজ পানি, একদমই স্বচ্ছ, সবুজ স্বচ্ছ ঝকঝকে পানি, ওয়ার আচ্ছা, গ্লাসি ওয়াটার্স, সবুজ নিস্তরঙ্গ ও ঝকঝকে পানির ভেতর দিয়ে তারা কোথায় পৌঁছে, কলম্বোতে এসে পৌঁছে। ওয়ার টার্টলস অ্যান্ড ব্ল্যাক স্নেকস ফ্লটেড বাস্কিং, এবং বলা হচ্ছে যেখানে কচ্ছপ আর কালো সাপেরা রোদ পোহায়। ফ্লটেড বাস্কিং, হ্যাঁ, ফ্লটেড মানে ভেসে থাকে, বাস্কিং রোদ পোহায়। So, a fleet of sampans came reaching out to meet the ship, propelled by coal-black men with lips stained redder than blood by battle juice. They yelled and struggled round the gunway and besought them with yells। আচ্ছা, তাহলে বলা আছে ওরা সবুজ নিস্তরঙ্গ ও ঝকঝকে পানির ভেতর দিয়ে কলম্বোতে ঢুকেছিল, সেখানে কচ্ছপ আর কালো সাপেরা জলে ভেসে রোদ পোহায়। তাহলে ওইখানটায় কি হয়, ওইখানটায় একদল সাম্পান, হ্যাঁ, জাহাজ ধরার জন্য তাদের কাছে চলে আসে। এগুলি এক ধরনের কালো লোকজন, হচ্ছে দেখো কোল ব্ল্যাক, হ্যাঁ, কৃষ্ণ কালো লোকজন এটি চালাচ্ছিল। হ্যাঁ, যাদের মধ্যে একজন কি করে, যাদের মধ্যে এগুলো চালাচ্ছিল কৃষ্ণ কালো লোকজন, যাদের ঠোঁট পানের রং, ঠোঁটটা ছিল টকটকে লাল, হ্যাঁ, পানের রং ঠোঁটকে লাল করেছিল, আর মানে আর পানের রংটা তাদের ঠোঁটকে আরো লাল করে ফেলেছিল। তাহলে এই যে মানুষজন তাদেরকে বলা হচ্ছে কোল ব্ল্যাক, একদম কৃষ্ণ কালো, এবং তাদের ঠোঁটটা তারা লাল করেছিল কি দিয়ে, পানের রং দিয়ে তারা তাদের ঠোঁটটাকে আরো লাল করে ফেলেছিল। আচ্ছা, তাহলে কি বলা আছে, দি yelled and struggled round the gangway, bestowed them with yells। এবং তারা কি করছিল, যখন যাত্রীরা নামতো তখন ওরা যাত্রীদেরকে দেখে চেঁচামেচি করত, আর তাদের সাথে ফাইট করত, মানে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতো। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে তাদের সাথে ফাইটিং করতো বা মারামারি করতো। আচ্ছা, ডোন্ট ইউ গো উইথ হিম। আচ্ছা, আচ্ছা, এখানে বলা হচ্ছে কি দেখো, এলিজাবেথ এবং তার বন্ধুরা নেমে আসলে মাত্র দুজন সাম্পানওয়ালা নৌকার গলুই বাড়িয়ে দিয়ে ওদের সঙ্গে যেতে মিনতি প্রকাশ করলেন। They yelled and struggled round the gangway, besought them with yells।
Don't you go with him, Missy. Don't not with him. Bad wicked man he. No fit taking, Missy. ওর সঙ্গে যেও না মিসি ওর সঙ্গে নয় সে খারাপ লোক হ্যাঁ মিসিকে সঙ্গে নেয়ার মতো নয় সে একজন এরকম করে বলতে থাকে টিচ করতে থাকে ডোন্ট ইউ লিসেন হিম লাইস মিসি নেস্টি লো ফেলো নেস্টি লো ট্রিক্স হিম প্লেয়িং নেস্টি নেটিভ ট্রিক্স তাহলে বলা হচ্ছে তার মিথ্যে কথা শুনো না মিসি বাজে নোংরা লোক সে নোংরা খেলা খেলছে নোংরা দেশি কৌশল দেখো এই কথাটা নেস্টি নেটিভ ট্রিক্স ওকে তার মানে আচ্ছা তাহলে পরে কি হলো দেখো Ha ha, he is not native himself. Oh no, him European man. White skin, all same missy. Ha ha. বলছি হা হা সে নিজে দেশি নয় আরে না সে ইউরোপীয় সে একজন ইউরোপিয়ান ম্যান ইউরোপীয় মানুষ পুরোপুরি সাদা চামড়া মিশি হা 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 Stop your bat, you too, or I'll fetch one of you kick, said the husband of Elizabeth's friend. He was a planter. আচ্ছা এই যে তোমরা দুজন তোমাদের এই পাগলামি থামাও তা না হলে আমি তোমাদের একজনকে একটা লাথি দিয়ে আসব এলিজাবেথের বন্ধুর স্বামী বলল তাহলে এই যে যখন তারা ওই কলম্বোর ভিতরে ঢুকছিল তখন কি করতে থাকে একটা সাম্পান ভেসে আসে হ্যাঁ তাদের জাহাজে ওঠার জন্য এবং তারা কি করছিল তারা জাহাজে ওঠার চেষ্টা করছিল এবং যার জাহাজ থেকে যারা উঠে নামে ওই সময়টাতে তারা তাদের সাথে তাদেরকে টিচ করছিল এবং তাদের সাথে এক ধরনের মারামারি করছিল হ্যাঁ ওঠার জন্য তাহলে এই যে তখন এলিজাবেথ এবং তার বন্ধুর যে হাজব্যান্ড ওরাও ওখানে ছিল এবং তাদেরকে তারা টিজ করছিল তখন এই যে এলিজাবেথের বন্ধুর যে হাজব্যান্ড সে ছিল একজন প্ল্যান্টার প্ল্যান্টার বলতে বোঝানো হচ্ছে এখানে উপনিবেশ স্থাপনকারী হ্যাঁ যে যে উপনিবেশ স্থাপন করে একজন মালিক আচ্ছা They stepped one of the sampans and were rowed towards the sun-bright quays. বলা হচ্ছে তারা সাম্পানগুলোর একটিতে পা রাখলো আর রৌদ্রোজ্জ্বল যেটির দিকে ওদের আর যাওয়া হলো না And the successful champagne-wala turned and discharged at his rival a mouthful of speed, which must have been saving up for a very long time. তাহলে কি বলা হচ্ছে দেখো আর সকল সাম্পানওয়ালা ঘুরলো এবং তাদের প্রতিপক্ষের মুখে গাল ভর্তি থুতু ছুঁড়ে দিল যে থুতু সে অনেক সময় ধরে জমা করে রাখার কথা যে থুতু সে অনেক সময় ধরে জমা করে রাখার কথা of speed which must have been saving up for a very long time তাহলে তার অনেক দিন যাবত যেটি মনে রাখার কথা আচ্ছা তারপর কি হলো this was the Orient তাহলে এই যে এইসব ঘটনা ঘটার পরে কি হলো তাদের জাহাজটা চলতে থাকলো আচ্ছা এখন কি বলা আছে this was the Orient এটি হচ্ছে প্রাচ্য দেশ Orient এটি হচ্ছে প্রাচ্য দেশ scents of coconut oil and sandalwood cinnamon and turmeric floated across the water on the Mount Lavinia where they bathed in a lukewarm sea that foamed like Coca-Cola আচ্ছা এখানে কি বলা হচ্ছে দেখো এই যে this was the Orient এটি হচ্ছে প্রাচ্য দেশ sense of coconut oil এখানে নারকেল তেলের পাহাড়ি সুবাস and sandalwood আর চন্দন কাঠের পাহাড়ি সুবাস সিনামন বলতে কি বোঝানো হচ্ছে দারচিনি and turmeric হলুদ এগুলির গন্ধে তোমার কি হচ্ছে পানির উপর দিয়ে ভেসে চলে যাচ্ছে এত সুন্দর গন্ধ আসছে হ্যাঁ কিসের গন্ধ আসছে কোকোনাট অয়েল নারকেল তেলের গন্ধ স্যান্ডালউড বা চন্দন কাঠের গন্ধ সিনামন বা দারচিনির গন্ধ টারমারিক বা হলুদের গন্ধ floated across the water into Mount Livonia where they bathed in a lukewarm sea that foamed like Coca-Cola যেখানে তারা পানির হলুদের গন্ধ দারচিনি আর হলুদের গন্ধ পানির উপর দিয়ে ভেসে চলে যেত লেভানিয়া পাহাড়ে জলে
হুম জলে ভাসতো, যেখানে তারা কুসুম গরম সাগর জলে গোসল করত, যা কোকাকোলার মতো ফেনা তুলতো। ওকে, আচ্ছা তাহলে কি বললো দেখো, শি কেম ব্যাক টু দ্য শিপ ইন দ্য ইভিনিং। তারা আবার কোথায়, তাদের যে জাহাজে ফিরে আসে সন্ধ্যায়। অ্যান্ড দে রিচড রেঙ্গুন আ উইক লেটার, এবং এক সপ্তাহ পর তারা রেঙ্গুনে পৌঁছায়। নর্থ অফ মান্দালায় দ্য ট্রেন, আচ্ছা, নর্থ অফ মান্দালায় দ্য ট্রেন filled with wood crawled at 12 miles an hour across a vast perched plain bounded at the remote edges by blue rings of hills. তাহলে মান্দালয়ের উত্তরের কাঠের জ্বালানি দ্বারা চলিত ট্রেনটি ঘন্টায় 12 মাইল গতিতে শুকনো খড়খড়ে বিশাল সমতল ভূমির ভেতর দিয়ে পাহাড়ের নীল বৃত্তের কাছাকাছি চলে আসে। এর দূরবর্তী প্রান্তের দিকে ধীর গতিতে এগিয়ে চলে যেতে থাকে, বাউন্ডেড at its remote edges by blue rings of hills. White egrets stood poised motionless, okay, like herons, and piles of drying chilies gleamed crimson in the sun. তাহলে কি বলেছে দেখো, সাদা সাদা সরস পাখি বকের মতো বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়েছিল, নিশ্চল নিথর হয়ে, আর রোদে শুকোতে দেওয়া লাল মরিচের স্তূপ সূর্যের আলোতে গাঢ় লালে জ্বলজ্বল করছিল। ওকে, আচ্ছা দেখো, sometimes a white pagoda rose from the plain like the breast of the supine giantess. আচ্ছা, মাঝে মাঝে সাদা পেগুদাগুলো চিত হয়ে শুয়ে থাকা অলস দৈত্যের মতো সমতল ভূমিতে দাঁড়িয়ে ছিল। আচ্ছা, দ্য আর্লি ট্রপিক night settled down and the train jolted on, slowly stopping at little stations where barbaric yells sounded from the darkness. তাহলে কি বলা হচ্ছে দেখো, গরমের রাত শুরু হয়ে গিয়েছিল, রেলগাড়ি ঝাঁকি দিয়ে চলছিল ধীরে ধীরে এবং ছোট ছোট স্টেশনগুলিতে থামছিল, সেখানে অন্ধকার থেকে বর্বর চেঁচামেচি ভেসে আসছিল। আচ্ছা, half-naked men with their long hair knotted behind their heads moved to and fro in torchlight. Okay, hideous and demons in Elizabeth's eyes. তাহলে কি বলা হচ্ছে দেখো, মাথার পেছনে লম্বা গেড়ে দেওয়া চুলওয়ালা অর্ধ উলঙ্গ পুরুষ লোকজন টর্চ লাইট নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল। এলিজাবেথের চোখে তাদেরকে দৈত্যের মতো জঘন্য বলে মনে হয়েছিল। The train plunged into the forest and unseen brushes against the windows. তাহলে কি বলা হচ্ছে দেখো, আচ্ছা, রেলগাড়িটি বনের ভেতর থেকে ঢুকে গেল আর দৃষ্টির আড়ালে থাকা গাছের শাখাগুলো জানালায় গিয়ে ধাক্কা লেগে গেল। The train plunged into the forest and unseen bushes against the windows. It was about 9 o'clock when they reached uh, when they when they আচ্ছা when they reached কুকটেডা। আচ্ছা, তাহলে বলা হচ্ছে দেখো, রেলগাড়িটি বনের ভিতর ঢুকে গেল আর দৃষ্টির আড়ালে থাকা গাছের শাখাগুলো জানালায় ধাক্কা দিয়ে গেল। প্রায় 9টার দিকে তারা কুকটাডা পৌঁছলেন, যেখানে এলিজাবেথের চাচা চাচিরা মিস্টার ম্যাকগ্রেগর এর গাড়ি নিয়ে এবং টর্চ বহনকারী কতিপয় চাকর বাকর নিয়ে অপেক্ষা করছিল। দেখো, ইট ওয়াজ অ্যাবাউট 9 o'clock when they reached Cactada, where Elizabeth's uncle and aunt were waiting with Mr. McGregor's car and with some servants carrying torches. Her aunt came forward and took Elizabeth's shoulders in her delicate সাউরিয়ান হ্যান্ডস। বলা হচ্ছে কি দেখো, যখন প্রায় 9টার দিকে তারা কুকটাদা পৌঁছলেন, যেখানে এলিজাবেথের চাচা চাচিরা মিস্টার ম্যাকগ্রেগরের গাড়ি নিয়ে এবং টর্চ বহনকারী কতিপয় চাকর বাকর নিয়ে অপেক্ষা করছিলেন। এলিজাবেথের চাচা চাচি এগিয়ে এলেন এবং তার কাঁধে আলতো করে হাত রাখলেন, তার নরম এবং টিকটিকির মতো হাতগুলি রাখলেন। আচ্ছা, সাউরিয়ান হ্যান্ডস। ওকে, I suppose you bear our niece Elizabeth. We are so pleased to see you, said and kissed her.
বলল, আমার মনে হয় তুমি আমাদের ভাতিজি এলিজাবেথ। তোমাকে দেখে আমরা অনেক খুশি হয়েছে। এই কথাগুলো বললেন এবং তাকে চুমু দিলেন। আচ্ছা, মিস্টার আচ্ছা মিস্টার লেকেরস্টিন peered over his wife's shoulder in the torchlight. She gave a half whistle, exclaimed, "Well, I'll be damned," and then seized Elizabeth and kissed her more warmly than he need have done, she thought. She had never seen either of them before. তাহলে মিস্টার ল্যাকারস্টিন আর তার স্ত্রী কাঁধের ওপর দিয়ে টর্চের আলোতে মুখ বাড়িয়ে দিলেন। তিনি অর্ধশীষ বাজিয়ে বিস্ময় প্রকাশ করে বললেন, আচ্ছা, আমি শেষ হয়ে যাব, এবং তারপর তিনি এলিজাবেথকে কাছে টেনে নিলেন এবং তাকে চুমু দিলেন, যতটা দরকার তার চেয়ে বেশি উষ্ণভাবে। সে এদের দুজনের কাউকে কখনো আগে দেখেনি। তাহলে আমরা এই স্টোরির মাধ্যমে কি বুঝতে পারলাম? এই স্টোরির মাধ্যমে এটুকু আমরা ধারণা করতে পারি, এলিজাবেথের আন্ট এবং যে আঙ্কেল, তারা হচ্ছে এই দেশে প্ল্যান্টার, বা তারা হচ্ছে মালিক। হুম, তারা এখানে কি করে, এখানে যারা দেশের মানুষ আছে, যারা গরিব দুঃখী আছে, তাদেরকে কাজ করায়, উপনিবেশ স্থাপনকারী। তাহলে এদের যে মানসিকতা, এই মানসিকতাটা কেমন হবে? অবশ্যই হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট হবে। আচ্ছা, তাহলে এইটুকু পড়ার পরে আশা করছি তোমাদের আর কোনোই এখানে মানে কনফিউশন আর নেই। হুম, আচ্ছা, ওকে। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি লেখার চেষ্টা করো, এবং যদি কোথাও আটকে যাও তাহলে অবশ্যই জিজ্ঞেস করো। এবং তোমাদের দেখো ট্রু ফলস আছে এখানে 4 নাম্বারে, ট্রু ফলসগুলি লেখার চেষ্টা করো। আর কোশ্চেনগুলি দেওয়া আছে হচ্ছে 5 নাম্বারে, এগুলিও লেখার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম দেখতে পাও তাহলে অবশ্যই আমাকে বলবে। So, dear boys, that's the end of today's lesson. I hope all of you are staying well and staying at home safely. Okay, take care of your family members, help your youngers in their studies, help your family members in various works. Of course, concentrate in your studies since your exam is knocking at the door. So, dear boys, finally, take care of yourself. Thanks to you all.